হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আমাদের আন্দামান সিরিজের শেষ পর্ব। হাড় হিম করা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে পোর্ট ব্লেয়ারের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবই থাকছে এই পর্বে। আপনারা কি জানেন ব্রিটিশ শাসকরা কোথায় থাকতেন এবং কিভাবে থাকতেন এই আন্দামানে, বা কেনই বা এই সেলুলার জেল এত বিখ্যাত? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। লেটস এক্সপ্লোর দ্য হিস্ট্রি অ্যান্ড নেচার অফ আন্দামান। So we are going back to পোর্ট ব্লেয়ার। হয়ে গেল নীল হ্যাভলক ঘোরা শেষ। এবারে পোর্ট ব্লেয়ার, ক্যাপিটাল সিটি অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস আমরা চললাম। লাকিলি বলতে পারেন বা যেভাবেই হোক, ফর্চুনেটলি আমাদের 3টে ক্রুজে একই কোম্পানির পেয়েছি আমরা, ম্যাক ক্রুজের। পোর্ট ব্লেয়ারে পৌঁছে আমরা চেক ইন করলাম অপরূপাতে। এই রিসর্টটি প্রায় 3 কিলোমিটার এয়ারপোর্ট থেকে। চলুন আপনাদের রুম ট্যুরটি করিয়ে দিই। কোথায় চললে? সেলুলার জেলের টিকিট রেডি হয়ে গেছে, তো আমরা যাচ্ছি 4টে লাস্ট টাইম এন্ট্রি করার। তো এখন 4:05 আগে ঢুকি, তারপরে কথা হচ্ছে। 19 শতকের গোড়ার দিকে যখন ভারতবর্ষ পরাধীন, ঠিক সেই সময় স্বাধীনতার সংগ্রাম ছিল তুঙ্গে। অনেক বিদ্রোহীদের ফাঁসি তো দেওয়া হতোই, আবার অনেকেরই ঠাঁই হতো এই ভয়ঙ্কর দ্বীপে। তখন ব্রিটিশ সরকার ভাবলেন এবার আন্দামানের দরকার, এক নিরাপত্তা সমেত একটি কারাগার। তখনই নির্মাণ শুরু হলো এই কালাপানি বা সেলুলার জেলের। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর স্বাধীনতা সংগ্রামীদের আনা হতো এই আন্দামানের পোর্ট ব্লেয়ারে। তখনও এর নির্মাণ কার্য কিন্তু শুরু হয়নি। শুরু হলো 1896 সালে এবং শেষ হলো 1906 সালে। এই কারাগারের পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ইতিহাসকে আরও জীবন্ত করে জানতে আমরা সাহায্য নিলাম এক গাইড দাদার। एल फेस में जो होल नजर आ रहा, ये सेल का लॉकिंग सिस्टम टोटली बाहर से दिया। জেল থেকে পালানোর কোনো উপায় ছিল না। জেলের পরেই ছিল ঘন বন জঙ্গল, যেখানে হিংস্র পশু পাখির ভয়। তারপরেই ছিল বিশাল আকার সমুদ্র। তাই এই জেলের নাম কালাপানি। বার্মা থেকে আনা লাল রঙের ইট দিয়েই তৈরি করা হয়েছিল এই কারাগার। ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী বন্দী ছিলেন এই কারাগারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত এবং সবার নাম পরিচিত বিনায়ক দামোদর সাভারকর। আজও তাদের নাম খোদাই করা রয়েছে এই জেলের দেওয়ালের গায়ে। সবচেয়ে অদ্ভুত হলো এই জেলের স্ট্রাকচার, যেন বিশাল আকার স্টারফিশের রূপ। এমন বানানোর পেছনে কারণ কি জানেন? যাতে একটি উইংসের কয়েদি অন্য একটি উইংসের কয়েদির সাথে মেলামেশা না করতে পারে। টোটাল এরকম 7টি উইংস রয়েছে, যার মধ্যে 3টি এখন পর্যটকদের জন্য খোলা রয়েছে এবং বাকিগুলি নার্সিংহোমে পরিণত হয়েছে।
আমরা এখন চলে এসেছি জেলের ভেতরে। আপনাদের দেখাবো ভারতীয় সংগ্রামীরা কিভাবে দিনের পর দিন এবং বছরের পর বছর রাত কাটিয়েছেন এই কুঠুরির মধ্যে। এটাই কিন্তু ছিল একটা পার্টিকুলার সেল। এরকমই টোটাল 693টা সেল আছে এই জেলখানায়। ঠিক প্রত্যেকটা সেল কিন্তু ঠিক এইরকমই, একটা করে জানালা যেখান থেকে অল্প আলো ঢুকতে পারে। আর এটা ছিল জেলের দরজা, আর এই গ্যাপটা ছিল এখান থেকে দেওয়া হতো খাবার। এই একটাই জায়গা ছিল যেখান থেকে কিন্তু খাবার দেওয়া হতো, ঠিক আছে। আর কোনো টয়লেট ছিল না, আপনারা দেখতে পাচ্ছেন কোনো টয়লেট নেই। কিন্তু সন্ধে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বাইরে বের করতে দেওয়া হতো না, মানে এখানেই ওনারা থাকতেন এবং একটা পট দিয়ে দেওয়া হতো। কোনো কিছু টয়লেটের কোনো প্রবলেম হলে সেই পটের মধ্যে ওনাদের ওখানে করতে হতো এবং সকালবেলা 6টার সময় বেরিয়ে নিজের হাতেই ওগুলোকে পরিষ্কার করতে হতো। আর এখানে ছিল লকিং সিস্টেমগুলো। জেলের 3rd ফ্লোরের লাস্ট সেলটি ছিল বিনায়ক দামোদর সাভারকারের। এই নামটির সাথে পরিচয় আমাদের অনেকেরই। আজকের রাজনৈতিক সমালোচনায় বহু চর্চিত নাম। তিনি প্রায় 10 বছর কাটিয়েছিলেন আন্দামানের কালাপানিতে। ফেলে গেছেন বহু ছাপ, বহু স্মৃতি। তার নিদর্শন বহু ইতিহাসের বইয়ের পাতায় আমরা কিন্তু পাই। আসুন আপনাদের কিছু উদাহরণ দেখাই কিভাবে জেলের কয়েদিদের নিপীড়ন অত্যাচার করা হতো। তার মধ্যে হলো এই অয়েল মিল, যেখানে একজন কয়েদিকে দিনে শুকনো নারকেল থেকে প্রায় 3 পাউন্ড তেল বের করতে হতো। কাজে কোনো ভুল ত্রুটি হলে বা বিশ্রামের আবদার করলে হাত পা বেঁধে এইভাবে মারা হতো। আপনারা জানেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রথম তাদের সাম্রাজ্য বৃদ্ধি শুরু করে অবিভক্ত বাংলার কলকাতা থেকেই। তাই নিপীড়নের দিক থেকে দেখতে গেলে সবথেকে বেশি অত্যাচারিত হয়েছিল এই বঙ্গবাসী। 1905 সালের বঙ্গভঙ্গই হোক বা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনই হোক, দলে দলে যোগ দিয়েছিল তৎকালীন বেঙ্গল রেনেসার বিপ্লবীরা তথা আপামোর ভারতবর্ষের শত শত ক্রান্তিকারী বঙ্গবাসী। এই স্বাধীনতা সংগ্রামীদের রক্তের বলিদানেই আজ আমরা স্বাধীন। ভাবলেই বুকটা ভারী হয়ে ওঠে। তাই এই কালাপানি বা সেলুলার জেলে একবার পা রাখলেই মনটা কিন্তু ভীষণ ভারী হয়ে যায়। সেলুলার জেল প্রকৃতপক্ষে 1939 সালে খালি করা হয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলন বৃদ্ধির সাথে সাথে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য প্রচারণা চালান। ফলস্বরূপ সেলুলার জেল থেকে বন্দীদের মূল ভূখণ্ডে ফেরত পাঠানো হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরাও 1942 থেকে 1945 সাল পর্যন্ত কারাগারটি নিয়ন্ত্রণ করেছিল। তবে 1979 সালে 11 ফেব্রুয়ারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেসাই এটিকে জাতীয় স্মারক স্মৃতিস্তম্ভ হিসাবে স্বীকৃতি দেন। আর এই সেই অখণ্ড দিয়া যা আজও জ্বলছে শহীদ হয়ে যাওয়া ভাইদের উদ্দেশ্যে। রাতে এখানেই দেখানো হয় লাইট অ্যান্ড সাউন্ডের শো, যার ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা কিন্তু একেবারেই নিষিদ্ধ। তার জন্য আমরা দুঃখিত, আমরাও ভিডিওগ্রাফি করতে পারিনি। তবে এইটুকু বলতে পারবো, এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার পর অনেকের চোখেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম জল, যা সত্যি অনবদ্য। ভারতের ইতিহাসকে এত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবে, তাই অনুরোধ করব আন্দামানে এলে সেলুলার জেলের এই লাইট অ্যান্ড সাউন্ড শোটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন।
5:30 নাগাদ বেরিয়ে পড়লাম সেলুলার জেল থেকে এবং হালকা কিছু খেয়ে নিলাম বাইরে, কারণ এরপরেই রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের শো। সেলুলার জেলের বাইরে সমুদ্রের ধারে খুব সুন্দর একটি পার্ক রয়েছে, মেরিনা পার্ক। এখানে কিন্তু কিছুক্ষণ আপনারা সময় কাটাতে পারেন। ডিনারের জন্য আমরা আর হোটেলে অর্ডার না করে সুইগি থেকে অর্ডার করলাম, তাতে আমাদের বেস্ট কস্টিংও কম পড়লো। আমরা অর্ডার করেছি বিরিয়ানি উইথ চিকেন 65, টোটাল পড়লো 194, কিন্তু এখানে হোটেলে আমাদের শুধু বিরিয়ানি 260 পড়তো। তো ভালোই, এটা একটা দারুণ জিনিস জানা গেল যে সুইগি কিন্তু এখানে ডেলিভারি ফি বা ডিসকাউন্ট অনেক বেশি দেয়। তো আপনারা চাইলে কিন্তু সুইগি থেকে অর্ডার করে খেতে পারেন। পরদিন সকালে ব্রেকফাস্ট সারলাম হোটেলেই। ব্রেকফাস্টে ছিল চাউমিন, সেদ্ধ ডিম, লুচি আর ছোলার তরকারি। আজকে গন্তব্য হলো রস আইল্যান্ড অ্যান্ড নর্থ বে আইল্যান্ড। দুটো একসঙ্গে কাপল লাভ ট্রিপ হয়, একই টিকিটে দুটোতে যাওয়া যায়। তো আমরা সেটার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই রস আইল্যান্ডের ট্রিপের জন্য প্রথমে মেরিনা বেতে এসে আমাদেরকে ওয়েট করতে হলো, কারণ এখানে এসে যাকে আমরা বলেছিলাম আমরা যাবো, যে আমাদের ট্যুর প্ল্যানার, সে আমাদেরকে বললো আপনারা ওয়েট করুন। আসলো এবং সে একই গল্প আসবে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জন্য ওরা টিকিট আপনাদেরকে সেল করার চেষ্টা করবে। এখন প্রথমে বোটে করে রস আইল্যান্ড নিয়ে যাবে, সেখানে আমাদেরকে 1 ঘন্টা 15 মিনিট থাকতে দেবে। তো সেখানে আগে আমরা ঘুরবো। সেখানে বেশ কিছু হরিণ টরিন আর ময়ূর, তারপরে খরগোশ ইত্যাদি আছে, সেগুলোর সঙ্গে নাকি খেলা টেলা যায়। তো সেগুলোর সঙ্গে সময় কাটিয়ে আমরা চলে যাব হচ্ছে নর্থ বে আইল্যান্ডে, যেখানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হবে। তো নর্থ বে আইল্যান্ড হচ্ছে সেই আইল্যান্ডটা পুরনো যে ইন্ডিয়ান 20 রুপিসের কারেন্সি ছিল, তার পিছনে যে একটা বিচের ছবি থাকতো, আইল্যান্ডের ছবি থাকতো, ওটা কিন্তু নর্থ বে আইল্যান্ড। এই আন্দামানেরই নর্থ বে আইল্যান্ড। তো ওটা খুব হিস্টোরিক্যাল জায়গা, কারণ খুব ভালো কোরালস পাওয়া যায় এরা বলছে। তো ওটাকে কোরাল আইল্যান্ডও বলে। তো ওখানে গিয়ে আমরা প্রথমে অ্যাক্টিভিটিগুলো করতে পারি, আর যদি অ্যাক্টিভিটি না করি বারবার করে বলছে আপনি 3 ঘন্টা সময় কী করে কাটাবেন। আচ্ছা আমরা কাটিয়ে নেবো নিজেদের মতো। ওরা বারবার বলছে না আপনারা কাটাতে পারবেন না সময় আপনার অ্যাক্টিভিটি। তো এই মানে জোরাজুরি করে হ্যাঁ আপনাদের অ্যাক্টিভিটিগুলো করার জন্য। আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা যদি আন্দামানে এসে প্রথম দিনই পোর্ট ব্লেয়ারে থাকছেন, হ্যাঁ তো একটা দুটো করলেন ঠিক আছে, বাদ বাকি হ্যাভলকে গিয়ে আমার মনে হয় করলে হ্যাঁ হ্যাভলকটা একটু বেশি সুন্দর। আপাতত আমরা এখনো পৌঁছাইনি নর্থ বেতে। তো যাই হোক, আমরা এখন যাই, দেখা হচ্ছে রস আইল্যান্ডে। লোকাল ক্রুজে করে আমরা এখন রওনা হলাম রস আইল্যান্ডের উদ্দেশ্যে। এটি প্রায় 2 কিলোমিটার পূর্বে পোর্ট ব্লেয়ার থেকে। আস্তে আস্তে দেখা মিলল দুজন, একটা হরিণ এবং তার বন্ধু। ওরা এসে কিন্তু আমাদেরকে ওয়েলকাম জানালো। সেটাই, দুটো হরিণ সামনে দাঁড়িয়েছিল। ঢুকতেই যেখান দিয়ে সবাই এন্ট্রি, সেখানে হরিণ দাঁড়িয়ে আছে। এক সময়ে ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র ছিল এই রস আইল্যান্ড। সংগ্রামীদের বন্দি সেলুলার জেলে রাখলেও তারা কিন্তু আমোদ প্রমোদের সাথে পোর্ট ব্লেয়ার থেকে অনেকটা দূরে এই দ্বীপে বসবাস করত। এখন সেই সব কিছুর ধ্বংসাস্তূপ পড়ে রয়েছে, আর বিচরণ করে বেড়াচ্ছে কিছু হরিণ, ময়ূর আর পাখি। এই
আইল্যান্ডে রয়েছে জাপানি সিমেট্রি, যা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেয়। এখানে কিন্তু শুধু হরিণ আর হরিণ, ঢোকার পর থেকে খালি হরিণই দেখে যাচ্ছি। আর ওরা প্রচণ্ড ফ্রেন্ডলি, খাবার চাইছে। আমরা আর কি খাবার দেবো, তাই ডাব খেলাম, ভেতরে মালাইটা ওদেরকে খাওয়ালাম। আইল্যান্ডের শেষ মাথায় রয়েছে খুব সুন্দর একটি লাইট হাউস, সেখানে কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন। তার জন্য এই গল্ফ কারগুলি কিন্তু রয়েছে, সেটি করেও ভিজিট করতে পারেন। মাথাপিছু পড়বে 200 টাকা করে। এই লাইট হাউসটির মাধ্যমেই ব্রিটিশরা পুরো দ্বীপটির দিকে নজর রাখতেন এবং কোনো সংকেত পাঠানোর থাকলে এই লাইট হাউস থেকেই কিন্তু পাঠানো হতো। আরও একটি কথা শোনা যায়, সেলুলার জেল থেকে যদি কোনো কয়েদি পালানোর চেষ্টা করে, সেখান থেকে কিন্তু ঘন্টা বাজিয়ে সংকেত পাঠানো হতো এই দ্বীপে। রস আইল্যান্ডকে বিদায় জানিয়ে এবার আমরা চললাম নর্থ বে আইল্যান্ডের দিকে। নর্থ বে আইল্যান্ড, যেখানে রয়েছে নীল সমুদ্র এবং সাদা বালি, সত্যি দেখলে কিন্তু আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। তবে এখানে নিয়ে আসার উদ্দেশ্য একটি, এখানে এসে আপনারা প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন এবং দেখতে পাবেন নানান ধরনের কোরালস, তাই এই আইল্যান্ডটিকে কিন্তু কোরাল আইল্যান্ডও বলা হয়। হ্যাভলকে ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য নর্থ বেতে আমরা আর ওয়াটার অ্যাক্টিভিটি করলাম না, চলে এলাম লাইট হাউসের সামনে এবং উঠলাম লাইট হাউসের ওপরে। নর্থ বেতে এসে এই লাইট হাউসের ওপরে কিন্তু আপনারা একবার অবশ্যই আসবেন। ভীষণ সুন্দর ভিউ কিন্তু আমরা এখান থেকে পেয়েছিলাম। এবার ফেরার পালা। এটাই ছিল আমাদের আন্দামানের লাস্ট ভিজিটিং পয়েন্ট। ভালোই কাটলেই কয়েকদিন। তবে একটাই কথা বলবো, যেহেতু আমরা প্রথমেই হ্যাভলক চলে গিয়েছিলাম, আমরা পোর্ট ব্লেয়ার না থেকে আগে হ্যাভলক চলে গিয়েছিলাম, তো হ্যাভলক দেখে এসেছি এবং ওখানে অ্যাক্টিভিটিগুলো করে এসেছি, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো। তাই হয়তো এখানকার অ্যাক্টিভিটিগুলো সেরকম খুব বিশাল ভালো লাগলো না, কারণ এখানকার বিচগুলোর থেকে হ্যাভলক বা নীলের বিচ ভালো। তো যারা প্রথমবার পোর্ট ব্লেয়ারে আসে তারা হয়তো অনেকেই করছে, কিন্তু আমরা যেহেতু না, যারা পোর্ট ব্লেয়ারে আসে তাদের সাথে কি হয়, তাদেরকে এমনভাবে এখানকার যারা লোকজনরা আছে এমনভাবে বলে যে এখানেই করুন, এখানেই এটাই বেস্ট, এটাই বেস্ট, এরকম এই কথাগুলো, এগুলো মানে যারা শুনে নিয়ে করে নিল, আমার মতে তাদের পক্ষে লসই হলো। হ্যাঁ, যখন হ্যাভলক বা নিলে যাবে তখন কিন্তু গিয়ে অনেকটাই আফসোস করতে হবে যে আমি এখানে কেন করলাম না। তো বলবো পোর্ট ব্লেয়ারে থাকলে একটু ধৈর্য ধরে পরে ডেস্টিনেশনগুলোর জন্য ওয়েট করতে হবে। এক্স্যাক্টলি, এখানে না করে হ্যাভলক বা নীলে করাই বেটার। এবারে ফেরার পালা। এখান থেকে বেরিয়ে পড়লাম সন্ধে নামার আগেই। হোটেলে গিয়ে চেক আউট করে রওনা দিলাম এয়ারপোর্টের জন্য। আজ আমাদের ফেরার পালা, কিন্তু আজ আমাদের কিন্তু টিকিট আছে প্রিমিয়াম ইকোনমিতে, ভিস্তারাতে। আর এই প্রিমিয়াম ইকোনমির জন্য আমরা পেলাম প্রায়োরিটি চেক ইন। আমাদের লাগেজও প্রায়োরিটিতে আসবে, মানে বেল্টে সবার আগে আমাদের লাগেজই আসবে। আর তাছাড়া ফুড, সিটস আরও অনেক কিছু এক্সট্রা থাকে ইকোনমির থেকে। দেখা যাক প্রথমবার প্রিমিয়াম ইকোনমি চড়ছি, কেমন হয় এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। In front of you. Thank you. প্রথমবার প্রিমিয়াম ইকোনমির এক্সপিরিয়েন্স কিন্তু ছিল যথেষ্ট ভালো।
নানান ধরনের খাবারের সাথে সাথে ছিল কমপ্লিমেন্টারি কফিও, যার স্বাদ কিন্তু আমরা বেশ ভালোভাবেই উপভোগ করলাম ফিরে আসার সময়। এইভাবেই শেষ করলাম আমাদের আন্দামান ট্রিপের গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আরও যদি কিছু তথ্য জানার থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তরগুলি দিয়ে দেওয়ার। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে ঘুরবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।